আমরা যত বড় হতে থাকি তত আমাদের এই পৃথিবীর সম্বন্ধে একটা ধারণা জন্মায়। সেটা আমাদের পারিপার্শ্বিক অবস্থা থেকেই হোক, পারিবারিক অবস্থা থেকেই হোক, আমাদের পাঠ্য জীবনের সহপাঠী, আমাদের কর্মজীবনের সহকর্মী, তাদের থেকেই হোক। এইভাবে আমাদের একটা ধীরে ধীরে পৃথিবীর সম্বন্ধে একটা সম্যক ধারণা গড়ে ওঠে। সেটা ঠিক কি ভুল সেটা সেটা রিলেটিভ ব্যাপার। সেটা সবার জন্য তো এক হয় না, এবং যেহেতু সবার জন্য এক হয় না, সেই জন্যেই অনেক সময় আমাদের মতবিরোধ লাগে। সেইটা নিয়েই আজকে আমি একটু কথা বলি। আমাদের যেরকমই আমাদের পৃথিবীর সম্বন্ধে ধারণা থাকুক, আমরা মনে করি যে আমাদের দিক থেকে আমরা ঠিক, এবং অন্যেরা যারা আমার থেকে বিপরীত মত পোষণ করে তারা ভুল। এবং এটা মজার ব্যাপার যে যখন অন্যরা তারা নিজেদের দৃষ্টিভঙ্গিটা আমাদের কাছে ব্যক্ত করছে এবং জোরের সঙ্গে ব্যক্ত করছে, আমাদেরকে নিজেদের দৃষ্টিভঙ্গিটা বলার সুযোগ দিচ্ছে না, তখন আমরা মনে করি যে তারাই বরং এটা ভুল করছে, তারাই বরং নিজেদের দৃষ্টিভঙ্গিটা আমাদের ওপর চাপাতে চাইছে, তারা অন্য কারোর মতবাদ নিতে চাইছে না। কিন্তু আসলে সে যতক্ষণ তার দৃষ্টিভঙ্গিটা চাপাচ্ছে আমাদের ওপর, আমরাও কিন্তু তাদের দৃষ্টিভঙ্গিটা শোনার কোনো প্রচেষ্টা করছি না। আমরা শুধু সেই ভিকটিম মেন্টালিটি নিয়েই চলছি যে আমার কথা বলার সুযোগ আমি পাচ্ছি না, আমার দৃষ্টিভঙ্গি দেখানোর সুযোগ পাচ্ছি না। এটা আমরা ভুলে যাই যে আমরাও তো অন্যের দৃষ্টিভঙ্গির দিকে একটু নিজেদের মনোযোগটা দিতে পারি এবং খুঁটিয়ে দেখতে পারি যে আমাদের দৃষ্টিভঙ্গিতেও কোনো খুঁত আছে কি না, যেটা সেই উল্টো দিকের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হয়তো অনেকখানি আমাদের কাছে পরিষ্কার হবে। না, আমরা সেটা করি না। কিন্তু আমরা যতটা আমরা জানি, আমরা নিজেদেরকে নির্ভুল মনে করার চেষ্টা করি। এটার আরেকটা অবশ্য কারণ আছে, কেননা যদি আমাদের এই পৃথিবী সম্বন্ধে যে ধারণা সেটা ভুল প্রমাণিত হয়, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে যারা হয়তো তাদের সারা জীবন একটা কিছুকে ধ্রুব সত্য বলে মনে করে এসেছিল, সেটা যদি ভুল প্রমাণিত হয়, তাদের একটা খুব মনে একটা ক্ষোভ জন্মায়, বা একটু অবসাদে জন্মায়, ডিপ্রেশনে জন্মায়, যে তারা এতদিন ধরে যা জানতো সেটা সম্পূর্ণ ভুল। তারা জীবনে এতটা পথ যে অতিক্রম করে এসেছে, যেটা ভেবে সেটা আসলে ঠিক নয়। সেই জন্যে তারা অনেকখানি চেষ্টা করে নিজেদের সেই দৃষ্টিভঙ্গি আঁকড়ে ধরে থাকতে। কিন্তু পৃথিবী তো এগিয়ে যাবে, পৃথিবী যেটা বাস্তব সেইটাকেই ধরে এগিয়ে যাবে। আপনি যদি না এগোন, তার সাথে নিজের দৃষ্টিভঙ্গি না বদলান সময়ের সাথে সাথে, তাহলে আপনিই পিছিয়ে পড়বেন। আরেকটা ব্যাপার যেটা এখনকার দিনে অনেক বেশি দেখা যাচ্ছে, যে কোনো একজন, সে হয়তো কোনো একটা বিষয়ে অতটা পারদর্শী নয়, সে হয়তো সেই বিষয়ে হয়তো 2-1টা আর্টিকেল পড়েছে বা কিছু ভিডিও দেখেছে, কিন্তু সেই বিষয়ে তার কোনো গভীরে গিয়ে পড়াশোনা কিছু নেই। সেই বিষয় যদি কখনো আলোচনা ওঠে, সে তখন নিজেকে সেই বিষয়ে এক্সপার্ট হিসেবে ঘোষণা করে এবং সেই বিষয়ে তার মতামতটা জোরের সঙ্গে চাপাতে চায়, কেননা সে নিজেও জানে যে এই বিষয়ে তার অতটা বেশি কিন্তু জ্ঞান নেই, এবং যাদের আসল জ্ঞানটা আছে তারা যদি বেশি নিজেদের মতামত প্রকাশ করতে শুরু করে, তখন তাদের মতামতটা ধামাচাপা পড়ে যাবে, তারা ওই লাইমলাইটের থেকে বেরিয়ে যাবে। সেই জন্যে
তাদের সবাইকে দাবিয়ে দিয়ে তার নিজের মতবাদটাকে বিশাল ঢাক ঢোল পিটিয়ে সে প্রচার করতে চায়। এইটা যেটা একটা পোশাকি নাম আছে, এটা হচ্ছে ডানিং-ক্রুগার এফেক্ট। কিন্তু আমাদের বাংলাতে অনেক কাল ধরেই এটার একটা কথায় আছে, যেটা প্রবাদ বাক্য বা বাগধারা যেটা বলতে পারেন, শূন্য কুম্ভ বাজে বেশি। যে আমাদের যতটা কম জ্ঞান ততটাই সীমিত জ্ঞান নিয়ে আমরা ভাবি যে এই সীমিত জ্ঞানটাই হয়তো গোটা জ্ঞানটারই পরিধি, এর চেয়ে বেশি কিছু জানার নেই এই ব্যাপারে, এবং সেই নিয়েই সে তর্ক করে যায়। এইরকম এখন প্রচুর মানুষজন আমি এখন ইন্টারনেটে দেখছি যারা প্রচুর তর্ক করে, কিন্তু তাদের তর্কের মধ্যে কিন্তু সার পদার্থ বিশেষ থাকে না। এবং এই সমস্ত ইন্টারনেট বিতর্ক এইটা একটা এখন খুব একটা মহামারীর রূপই নিয়েছে আমি বলবো। কেননা এই ইন্টারনেট বিতর্ক থেকে আমি পার্সোনালি কিন্তু বেশ কয়েক বছর আমি ভুগেছি। আমি নিজেও অনেক এরকম বিতর্কে জড়িয়ে পড়েছি, সে ফেসবুকে বলুন বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলুন, চেনা পরিচিতদের মধ্যেই। হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আর অচেনাদের মধ্যে হবে না। আমার চেনা পরিচিতদের মধ্যে, আমার বন্ধুদের মধ্যে এইরকম মাঝে মাঝে কিছু কিছু ইন্টারনেট বিতর্কে আমি জড়িয়ে পড়েছি। কাদেরকে নিয়ে? হয়তো সেটা শাহরুখ খানকে নিয়ে বা সৌরভ গাঙ্গুলিকে নিয়ে। তো এই সমস্ত ধরনের বিতর্কে আমি জড়িয়ে পড়েছি। এবং আমরা যে এই সমস্ত বিতর্কে আমরা জড়িয়ে পড়ি, সেটারও আমি তখন যখন আমি সেই সব তর্ক করতাম, সে এখন থেকে মোটামুটি হয়েও গেল। আমি এখন আর এই সমস্ত করি না। আমি 7-8 বছর ধরে আমি এইসব থেকে দূরে আছি, আমি আর জড়াতে চাইও না। কিন্তু তখন এতখানি জড়াতাম কেন, সেটা আমি নিজেকে বিশ্লেষণ করেছিলাম। এবং আমার যেটা মনে হয়েছিল যে আমরা এইসব বিতর্কে কেন জড়াতে পছন্দ করি, কেননা আমাদের জীবনগুলো খুবই গতানুগতিক। কোনো উত্তেজনাপূর্ণ ঘটনা সাধারণত ঘটে না। সেই রোজকার নিয়ম, সকালে উঠে অফিস যাওয়া, অফিস করে ফিরে বাড়িতে এসে খাওয়া দাওয়া, তারপরে শুয়ে পড়া, আবার পরের দিন অফিসে যাওয়া, এই তো গতানুগতিক জীবন। আর উইকেন্ডে হয়তো যদি ছুটি থাকে, বসে কিছু নেটফ্লিক্স দেখা, অথবা হয়তো নিজের পক্ষে একটু হয়তো কোথাও শপিং মলে ঘুরতে যাওয়া। গড়পড়তা বাঙালির আর এর চেয়ে বেশি কি থাকবে তার জীবনে? তার চেয়ে বেশি তো আমাদের উত্তেজনাপূর্ণ কোনো ঘটনা সাধারণত ঘটে না। তো এই যে ইন্টারনেটে এই বিতর্কে জড়ানোটা আমাদের এই গতানুগতিক জীবনে একটুখানি একটা উত্তেজনা আনার একটা পথ হয়তো সৃষ্টি করে। এই যে আমি বিতর্কে জড়িয়ে আমি একটা কোনো বক্তব্য পেশ করলাম, তারপরে আমার মনে একটু হয়তো উত্তেজনার সঞ্চার হতে থাকে যে এইবারে উল্টোপক্ষ আমাকে কি বলবে, এইটার পাল্টা আমাকে কি দেবে। তখন মনে মনে গুছোতে থাকি যে এই যেটা পাল্টা দেবে আমাকে, তার জবাবি হামলা আমি কি করব। এইভাবে আমাদের জীবনে তাও কিছু মনে হয় যে একটা ঘটনা ঘটছে, একটু ঘটনাবহুল মনে হয় আমাদের জীবনটাকে। কিন্তু একটু গভীরে ভেবে দেখলে আপনি দেখবেন যে এটা শুধু আমাদের এনার্জিটা অর্থহীন কাজে আমরা ব্যয় করছি। আপনি এই বিতর্কে জড়িয়ে আপনি বলুন না, আপনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা আপনি যদি ভাবেন যে আপনি আরেকজনের সঙ্গে বিতর্কে জিতে কি হবে আপনাকে কেউ কোনো প্রাইজ দিয়ে যাবে যে হ্যাঁ এই ইন্টারনেটে এই বিতর্কে বিজয়ী হয়েছে? কেউ কি আপনাকে কোনো মালা পরিয়ে যাবে, সম্বর্ধনা দিয়ে যাবে? কেউ তো করবে না। বা আপনার কি সিভিতে লিখবেন যে আমি এই ইন্টারনেট বিতর্কে, আমি এতগুলো ইন্টারনেট বিতর্কে আমি জয়লাভ করেছি? কেউ তো আপনাকে এইটার জন্য আপনাকে কোনো পুরস্কার বা চাকরি কিছুই দেবে না। কিন্তু এইটাই আমরা তাও করে যাই। এবং
আপনারা এটাই নিশ্চয়ই দেখেছেন যে ইন্টারনেট বিতর্ক যত এগোয়, যত এদিক থেকে যুক্তি, ওদিক থেকে যুক্তি আরও আসতে থাকে, আস্তে আস্তে তো সেই যুক্তির ভাণ্ডার খালি হতে থাকে দুই পক্ষেরই। তখন ব্যাপারটা পুরো পার্সোনাল অ্যাটাকে চলে যায়। এ ওকে গালাগালি দিচ্ছে, ও তাকে গালাগালি দিচ্ছে, এইটাই তো পর্যবসিত হয়ে যায় এক সময়। তো আমার নিজে যখন এরকম করতাম, নিজের যখন এরকম, আমি কখনো কাউকে পার্সোনাল অ্যাটাক করিনি, সেটা বলে রাখি, কিন্তু যখন এরকম তর্কে জড়াতাম আস্তে আস্তে তো ব্যাপারটা অনেকটা দূরে এগোতো। তখন মানে আমার নিজের একটা মানে কেমন একটা গা ঘিন ঘিন করতো বা গা রিরি করতো। আবার যদি ফেসবুক খুলতে হয় বা হোয়াটসঅ্যাপ খুলতে হয়, যদি আমি দেখতাম নোটিফিকেশানে একটা এসে আছে যে ফেসবুকে কেউ সে আপনার কমেন্টের রিপ্লাই দিয়েছে বা হোয়াটসঅ্যাপে নতুন একটা মেসেজ ঢুকেছে সেই গ্রুপে, তখনই আমার একটা মানে ওরকম একটা শরীর খারাপ লাগতে শুরু করতো। যে মানে যেরকম শরীর খারাপ আপনি হয়তো ভাববেন, আপনাকে একটা উদাহরণ দিই, যে ধরুন আপনি আপনার অফিসে কাজ করছেন, কেউ বলে গেল যে বস আপনাকে ডাকছে ওনার কেবিনে, এবং আপনি জানেন যে আপনার বস কোনো ভালো কথা শোনাবেন না। আপনি ধরে নিন যে আপনার বস সেরকমই মানুষ যিনি কোনো দিনই আপনাকে কোনো প্রশংসা তো করেনি, অন্য কিছু পুরস্কার দেওয়া বা বোনাস ইনক্রিমেন্ট আরও বেশি ভালো করে দেওয়া সেসব তো দূরের কথা। তো আপনি জানেন যে বস আপনাকে ডেকে পাঠাচ্ছে, মানে আপনি প্রায় শিওর যে এটা কোনো ভালো কথা হবে না। আপনার তখন মনের যে অবস্থা হবে, ঠিক সেই রকম অবস্থা আমার হতো ওই রকম সময়, যখন তর্কটা অনেক দূর এগিয়ে গেছে এবং আবার দেখছি যে আমার লাস্ট কমেন্টের পরে আবার একটা কমেন্ট এসছে। আমি জানি যে আবার একটা কোনো একটা কদর্য মন্তব্য সে লিখবে, এবং তখন যেহেতু সেই লিখেছে আমি তখন বাধ্য হব সেইটার পাল্টা উত্তর দিতে। কেননা এইটাই তো ব্যাপার, যে আমরা কেউই হার মানতে জানি না। আমরা সেইটাই হচ্ছে ব্যাপার, যে আমরা যদি উত্তর না দিই আমরা সেইটাই মনে করি যে আমরা হেরে গেলাম। কিন্তু এইটাই আমরা বুঝি না যে এটা আমরা কোন কম্পিটিশানে আমরা হারা জেতার কথা বলছি। এটা কি কোনো স্পোর্টস ইভেন্ট হচ্ছে যে এখানে একটা হার এবং একটা জিত হবে? তো তার যেটা আমি আগে বলছিলাম, কেউ আপনাকে কোনো প্রাইজও দেবে না এতে জিতলে। তো তাহলে হার জিতের কথা এখানে কোত্থেকে আসছে? এইবারে আমি এটাও আরেকটা দিকে আমি আপনাকে বলছি, যে ধরুন আপনার এইসব হার জিতের কথায় আপনি যাচ্ছেন না, আপনি শুধু চাইছেন যে আপনার বিপরীত যে পক্ষ আছে তার দৃষ্টিভঙ্গিকে আপনি আপনার নিজের দৃষ্টিভঙ্গির দিকে ফিরিয়ে দিতে চাইছেন, যে সেও যেন আমার সঙ্গে সহমত হয়। এবারে আপনি ভাবুন, উনি যদি আপনার দৃষ্টিভঙ্গিতে সহমত না হলেন বা হলেন, তাতে কি আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে? আপনি অনেক সময় দেখবেন, মানে আমি তো যেগুলোর কথা বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপ হলে পরিচিতদের মধ্যেই গ্রুপ হয়, সেখানের বিতর্কের কথা আমি বলছি না, কিন্তু ইন্টারনেটে যেসব বিতর্ক হয় অনেক সময় পুরো অজানা অচেনা লোকদের সঙ্গে হয়। তো তাদেরকে আপনি কোনো দিন জীবনে দেখেননি, তাদের সঙ্গে কোনো আলাপচারিতা করেননি। যদি ওনাদের দৃষ্টিভঙ্গি পাল্টান কি পাল্টান না, আপনার কি তাতে আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে? এই ইনফ্যাক্ট মানে এইসব বিতর্কে একটা জিনিসই শুধু গ্যারান্টিড আছে, যে দুই পক্ষের কেউই কিন্তু নিজের দৃষ্টিভঙ্গি বদলাবে না, কিন্তু বিপরীত পক্ষের বিরুদ্ধে যুক্তির পর যুক্তি, প্রমাণের পর প্রমাণ দিয়ে যাবে। কখনো কখনো ইউটিউব ঘেঁটে কোনো ভিডিও দেওয়া বা গুগল ঘেঁটে কোনো আর্টিকেল খুঁজে বার করা, যেগুলো তাদের দৃষ্টিভঙ্গিকে সমর্থন করছে। মজার ব্যাপার কিন্তু হচ্ছে যে এই যে আপনি এত সময়, এতখানি মগজ ব্যবহার করে যেগুলো আপনি দিচ্ছেন, এই ইউটিউবের ভিডিও বা আর্টিকেলের লিঙ্কগুলো, আপনার বিপরীত পক্ষ কিন্তু সেগুলো খুলেও দেখবে না।
ভিডিও তো ছেড়েই দিন, ভিডিও অতক্ষণ ধরে সে বসে দেখবেই না। কেননা প্রথম কথা হচ্ছে যে সেই ভিডিওগুলো সে জানে যে তার দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে না, তো সে দেখতেই চাইবে না। কেননা সে ভাববে যে আমার এই ভিডিও দেখাটা আমার পক্ষে সময় নষ্ট। উল্টে সে কী করবে, সে নিজের রিসার্চ শুরু করবে, সে নিজে ইউটিউবে সার্চ করবে, তার দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে যেসব ভিডিওগুলো আছে সেগুলো আপনাকে দিতে শুরু করবে। গুগল ঘেঁটে সেই সব আর্টিকেলগুলো দিতে শুরু করবে যেগুলো তার যুক্তিকে সমর্থন করে। মানে ব্যাপার হচ্ছে যে আপনার ওই টাইম লাইনে বা হোয়াটসঅ্যাপ চ্যাটে আর্টিকেলের পর আর্টিকেল, ভিডিওর পর ভিডিওর ভিড় জমা হতে থাকবে, যেগুলো কিন্তু কেউই দেখছে না। তো এই ধরনের রিসার্চ করে কি কোনো লাভ আছে? আপনার তো রিসার্চে, যদি আপনার রিসার্চ করতে হয় এমন কিছু জিনিস নিয়ে রিসার্চ করুন যে জিনিসটায় আপনার জ্ঞান লাভ হবে না, যেটায় আপনি আপনার জীবনে কোনো কিছু দিকে উন্নতি করতে পারবেন। ঝগড়া করার জন্য রিসার্চ করে কি কোনো লাভ আছে? স্পেশালি যখন আপনি জানেন যে সেই রিসার্চ আপনার অডিয়েন্স পড়ছে না। আপনার তো সেই রিসার্চের অডিয়েন্স একজনই, যে আপনার বিপরীতে বসে রয়েছে, আপনার সঙ্গে তর্ক করছে, তো সে তো পড়ছে না, তাহলে আপনি বেকারই রিসার্চ করছেন না। কেউই কিন্তু অপর দিকের মানুষের যুক্তিগুলো শুনতে আগ্রহী হয় না, শুধু তাদের নিজেদের বক্তব্যটা জোর করে চাপাতেই ব্যস্ত থাকে। কেননা এই সব কিছুর পেছনেই ওই ডানিং ক্রুগার এফেক্টটা কাজ করছে। কেননা সে নিজেকে মনে করছে যে আমি সবচেয়ে বেশি জানি এই বিষয়, অপরপক্ষ যেগুলো বলছে সেগুলো পুরো একবারে বাজে তর্ক, ওদের কোনো জ্ঞানগম্যি নেই। দুই পক্ষই কিন্তু একই জিনিস ভাবছে, সেই জন্যে এইসব বিতর্কের কি কোথাও শেষ হবে? কেননা তারা তো দুজনেই অন্য পক্ষের যুক্তিগুলো শুনতে আগ্রহী নয়। একটা তর্ক কখন শেষ হয়? যখন হয় দুই পক্ষই একটা জায়গায়, কমন একটা জায়গায় এসে মীমাংসা করে যে হ্যাঁ ঠিক আছে, আমার পক্ষ থেকে এই যুক্তিগুলো ঠিক, তোমার পক্ষ থেকে এই যুক্তিগুলো ঠিক, তার মানে আমরা এই পয়েন্টগুলোতে আমরা সহমত হলাম। কিন্তু এখানে সহমত হওয়ার কোনো ব্যাপারই নেই, কেননা দুই পক্ষই এটাকে একটা হার জিতের খেলায় নিয়ে গেছে। হয় বিপরীত পক্ষ তাদের সব পয়েন্টগুলোকে নিজেদের দৃষ্টিভঙ্গিতে নিয়ে নেবে, তবে সে জিতবে, আর যদি না নেয় তাহলে সে হারবে। তো এখানে এই তর্কগুলোতে আমাদের বাঙালি জাতি কিন্তু আরও অনেক আগে থেকেই কিন্তু তর্ক করত, কিন্তু সেই তর্কে কিন্তু একটা মীমাংসা হতো শেষে গিয়ে, এবং দুই পক্ষই সেই তর্কের থেকে অনেকখানি বেশি জ্ঞান লাভ করে ফিরত। কেননা তর্কের একটা অঙ্গই ছিল হচ্ছে যে যাতে করে দুই পক্ষের জ্ঞান লাভটা হয়। কিন্তু এখন তর্কটা তো পুরো ঝগড়া হয়ে গেছে না, এখন তো আর কেউ তর্কের খাতিরে করে না। এবারে আপনি ভাবুন যে এই ধরনের সব মানুষের সঙ্গে আপনি ইন্টারনেটে বিতর্কে জড়াচ্ছেন, যাদেরকে আপনি কোনোদিন চেনেন না, যাদের সঙ্গে কোনোদিন দেখাও হবে না। আমাদের কর্মস্থল তো আমাদের যেতেই হয়। আমি যেরকম আগে উদাহরণটা দিলাম যে যদি আপনার বস যদি ওই রকম মানুষ হন, আপনি যদি জানেন যে ইনি কথা বলতে চাইছেন মানে কোনো ভালো কথা শোনাবেন না। এবারে আমাদের সহকর্মীও থাকতে পারে যাদের সঙ্গেও কথা বলতে আপনার ভালো লাগে না, যারা কথা বলতে এলেই আপনার এরকমভাবে গাড়ি করতে থাকে যে কতক্ষণে এখান থেকে যাবে। তো এই ধরনের মানুষদের সঙ্গে তো আমাদের দেখা করতেই হয়, এদের সঙ্গে কাজ করতেই হয়, সেখান থেকে তো আমাদের কোনো নিস্তার নেই। তাহলে আপনি ইন্টারনেটে গিয়ে অজানা মানুষদের সঙ্গে ঝগড়া করে আপনার শরীর মনকে ব্যতিব্যস্ত কেন করবেন? আচ্ছা, তাহলে এবারে এটার উল্টো দিকও কিন্তু একটা আছে। আপনি তাহলে মনে করলেন যে হ্যাঁ ঠিক আছে, আমি ইন্টারনেটে এমন সব মানুষদের সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখবো না বা কোনো কথাতে জড়াবো না যারা আমার সঙ্গে সহমত পোষণ করে না। আমি শুধু তাদের সঙ্গেই আমি সম্পর্ক রাখবো যারা আমার দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত এবং আমার দৃষ্টিভঙ্গিটাই পোষণ করে। তাহলে আপনি গিয়ে কি করছেন? আপনি যে দৃষ্টিভঙ্গি নিয়ে আছেন, আপনার যে মতবাদগুলো, আপনার হ্যাঁতে হ্যাঁ তারা মেলাবে,
আপনার নাতে না তারা মেলাবে। এবং আপনিও যদি তারা কিছু একটা মতবাদ দেয়, আপনিও দেখবেন যে হ্যাঁ ঠিক আছে, এই মতবাদ আমার সঙ্গে মিলছে, আমি তাহলে এটাতে সহমত। কিন্তু এটাতে হচ্ছে কি, আপনারা সবাই মিলে একটা, যেটাকে এখন একটা, এটারও একটা পোশাকি নাম আছে, ইকো চেম্বার বা একো চেম্বার, সরি, যে মানে আপনি মানে বাংলাতে বলতে গেলে একটা প্রতিধ্বনির ঘর। একটা ঘর, যদি ধরুন একটা ফাঁকা ঘরের মধ্যে আপনি বসে আছেন, আপনি একটা কিছু কথা বললেন, সেই কথাটা তো দেওয়ালে দেওয়ালে ধাক্কা লেগে আপনার কাছে প্রতিধ্বনি হয়ে ফিরে আসবে। এবার সেই যে প্রতিধ্বনিটা আসছে, সেটা কি অন্য কিছু কথা আসবে? আপনি যেটা বলেছেন সেই কথাটাই তো ফিরে আসবে। এইটাই হচ্ছে এই একো চেম্বারের বৈশিষ্ট্য, যে আপনি নিজের চারিধারে এমন সব মানুষদের নিয়ে বসে রয়েছেন যারা আপনার কথা, আপনার মতবাদ, আপনার দৃষ্টিভঙ্গিকেই আপনার কাছে ফিরিয়ে দিচ্ছে। এবং সেই জন্যে আপনার অবশ্যই খুব ভালো লাগবে, কেননা তাদের সঙ্গে সখ্যতা আপনার বাড়বে, কেননা তারা সবাই আপনার সঙ্গে একই দৃষ্টিভঙ্গি পোষণ করে। কিন্তু এটাও কিন্তু খারাপই হচ্ছে, কেননা আপনি নিজেকে একটা বৃহত্তর দুনিয়া থেকে আপনি নিজেকে গুটিয়ে রেখেছেন। কেননা বৃহত্তর পৃথিবীতে হয়তো আপনার এই মতবাদের থেকে যে বিপরীত মতবাদ পোষণ করে, তার কাছে আরও অনেক ভালো যুক্তি হয়তো থাকতে পারে, যে যুক্তিগুলো আপনি কোনোদিন ভেবেও দেখেননি। কিন্তু যেহেতু আপনি আপনার চারিধারে এমনই বেষ্টনী গড়ে রেখেছেন যেখানে শুধুমাত্র আপনার মতবাদের লোকেরাই বসবাস করে, আপনি সেই সব যুক্তির ধারে কাছ দিয়েও কোনো দিন যেতে পারবেন না। আপনার জ্ঞানের পরিধি কোনো দিন বাড়বে না। এবারে সেই জন্যে আপনার হচ্ছে কি, যে আপনি একটা গণ্ডির মধ্যে বেঁধে রয়েছেন, এবং আপনার বন্ধুরাও, আপনার যারা এই একই দৃষ্টিভঙ্গি পোষণ করেন, তারাও কিন্তু ওই বেষ্টনীর মধ্যে নিজেদের, যেটাকে কমফর্ট জোন বলে, যে এই কমফর্ট জোনের মধ্যে আপনারা বিচরণ করেন একটা উট পাখির মতো, যে আপনারা বালির মধ্যে মাথাটা গুঁজে রয়েছেন, বাইরের পৃথিবীতে কি হচ্ছে আপনারা দেখতেও চান না, শুনতেও চান না। আপনারা নিজেদের দৃষ্টিভঙ্গি নিয়ে আপনারা ভালো আছেন। যদি কেউ সেই দৃষ্টিভঙ্গিকে নাড়া দিতে চায়, তাহলেই আপনারা সদল বলে সেই তার ওপর ঝাঁপিয়ে পড়েন, গিয়ে সবাই মিলে তাকে হয় গ্রুপ থেকে বার করে দেন, অথবা সবাই মিলে তাকে অকথ্য গালিগালাজ করে তাকে চুপ করিয়ে দেন। কেননা এমন অনেকেও এখনও আছে যারা সত্যি সত্যি বিতর্কের মধ্যে সভ্যতা বজায় রেখে তারা জানাতে চায় যে কেন আপনারা ভুল করছেন। কিন্তু যেহেতু আপনারা নিজেদেরকে সব দিক দিয়ে আপনারা ঠিক ভেবে রেখেছেন, আপনারা কখনোই ভুল হতে পারেন না, এরকমই আপনাদের ধারণা বানিয়ে রেখেছেন, সেই জন্য আপনারা তার মতামতগুলোকে গ্রাহ্য করবেন না এবং তাকে ওখান থেকে বহিষ্কার করে দেবেন। এইটাই তো এখন বর্তমান পৃথিবী হয়ে গেছে, যে হয় তর্কে জড়ালে একেবারে অকথ্য গালিগালাজে চলে যাও, কোনো কিছু সেইখান থেকে শিখবে না, অথবা সবাই মিলে যে জিনিসটা আপনি ঠিক ভাবেন, অন্যরা এমন আপনি অন্যদেরকে খুঁজলেন যারা আপনার সঙ্গে সমমনস্ক এবং সেই চিন্তাধারাতেই বিশ্বাসী, এবং তাদের সঙ্গে একজোট হয়ে এইটাই ভাবলেন যে হ্যাঁ ঠিক আছে, আমরা একসঙ্গে আমাদের এই দৃষ্টিভঙ্গি, আমরাই ভালো আছি, আমরাই ঠিক জানি, আমাদের অন্য কাউকে দরকার নেই। কিন্তু আসল ব্যাপারটা তো হচ্ছে যে এই দুটো এক্সট্রিম এন্ডের জন্য আমাদের পৃথিবীটাই এখন এক্সট্রিমসে চলে গেছে। কোনো কিছুই আর মানে ধূসরের কিছু নেই, হয় সাদা বা কালো, ধূসর বলে কোনো আর জিনিসই থাকছে না। আপনি হয় এই পার্টির, নয় ওই পার্টির। আপনাকে যদি কেউ বলে যে আপনি কোন পার্টিকে সমর্থন করেন, আপনাকে বলতেই হবে যে কোনো একটা পার্টির হয়ে নাম বলতেই হবে। আপনি বলতে পারবেন না যে আমি নির্দল প্রার্থী। তো আপনাকে সেইটাই ব্যাপার, যে এখন সবাই একটা গোষ্ঠীতে নিজেকে দেখাতে চায়। কেননা মানুষের নিজের যে পরিচয়,
সেই পরিচয়টাতে সে আলাদা হয়ে থাকতে চায় না, সেটা চিরকালই তাই, সে আদিম মানুষের সময় থেকেই। যেটা আমি এক সময় অন্য কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা সামাজিক জীব, আমরা সবসময় গোষ্ঠীবদ্ধ হয়েই আমরা থাকি সাধারণত। সেই জন্যেই মানুষ নিজেকে একটা কোনো গোষ্ঠীর পরিচয় দিতে চায়। কিন্তু এখন যেরকম গোষ্ঠীগুলো হয়ে গেছে, সেই গোষ্ঠীগুলো মানে নিজেদেরকে পুরো বহির্জগতের থেকে আলাদা করে রেখেছে। তারা বহির্জগতের অন্য কোনো দৃষ্টিভঙ্গিকে স্বাগতও জানায় না এবং নিজেদের দৃষ্টিভঙ্গিও পাল্টায় না। ফলে একটা গোষ্ঠীর যেসব বৈশিষ্ট্যগুলো ছিল, যেগুলোর জন্য মানুষ এগোতে পেরেছে, সেই বৈশিষ্ট্যগুলোই চলে যাচ্ছে। একটা গোষ্ঠী তখনই এগোতে পারে যখন সে নতুন নতুন আরও আইডিয়া নিজেদের মধ্যে গড়ে তোলে, নতুন নতুন ভাবে পৃথিবীকে দেখতে শুরু করে এবং সবসময় ভাবে যে আমরা আরও বেশি কী করে নিজেদেরকে উন্নত করব, আরও অগ্রসর হব। কিন্তু আপনি যদি সেই সব না করে শুধুমাত্র একটাই দৃষ্টিভঙ্গি আঁকড়ে ধরে আপনি পড়ে থাকতে চান, যেরকম ধরুন মধ্যযুগে যেরকম মানুষ ভাবতো যে মধ্যযুগ পর্যন্ত মানুষ যেটা ভাবতো যে পৃথিবী হচ্ছে একটা গোল ফ্ল্যাট থালার মতো হয়, সেইটা ভাবতো। অথবা ভাবতো যে পৃথিবী যদিও বৃত্তাকার, তাহলেও সে গোটা মহাবিশ্বের একেবারে পুরো কেন্দ্রবিন্দু, পৃথিবীর চারিধারে সব কিছু ঘোরে। যখন গ্যালিলিও বা অন্যান্য অ্যাস্ট্রোনমাররা সেইটাকে ভুল প্রমাণিত করলেন, তখন সেই গোষ্ঠী করলো কি, তাদের নিজেদের চিন্তাধারা বদলাতে চাইল না। তারা বরং ধরে ধরে সেই সমস্ত বিজ্ঞানীদের হয় পুরো ফাঁসিতেই চড়িয়ে দিল অথবা একঘরে করে দিল এবং তাদের প্রকাশিত যেসব পুস্তক সেই সবগুলোকে হয় জ্বালিয়ে দিল বা ব্যান করে দিল। এই এই ধরনের মানুষ পৃথিবীতে চিরকালই আছে, যারা নিজেদের জ্ঞানকে অগ্রসর করতে চায় না। তারা নিজেরা যতটুকু জানে সেইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায়। কিন্তু ভাগ্যবশত এই ধরনের মানুষের সংখ্যা এতদিন পর্যন্ত কম ছিল। আরও অনেক বেশি মানুষ ছিলেন পৃথিবীতে, যারা এই নতুন ধারণাকে সবসময়ই তারা এগিয়ে নিয়ে গেছেন। নতুন ধারণাকে তারা এমব্রেস করেছেন এবং নতুন ধারণাকে নিয়ে তারা আরও বেশি তাতে ইমপ্রুভমেন্ট এনে আরও বেশি পৃথিবীর কাছে দেখিয়েছেন যে আরও কতদূর অগ্রসর হওয়া যায়। কিন্তু এইটাই হচ্ছে ব্যাপার, যে সেই ধরনের মানুষ কি আমাদের এই যুগের পরে কি কমে যাচ্ছে? এখন তো যেরকম ইন্টারনেটের যুগে আমরা অনেক বেশি জ্ঞান আমাদের পুরো নখের ডগায়, কিন্তু সেই জ্ঞানের সঙ্গে সঙ্গে আরও বেড়েছে যেটাকে বলে মিস ইনফরমেশন, ভুয়ো তথ্য তো অনেক কিছু পাচ্ছেন আপনি, কিন্তু ভুয়ো তথ্য তার মধ্যে প্রচুর রয়েছে এবং মানুষ কিন্তু সেই তথ্য আর ভুয়ো তথ্যের মধ্যে তফাৎ করতে পারছে না। এইটা হচ্ছে অনেক বড় একটা সমস্যা যেটা পৃথিবীতে এখন এসে গেছে। এআই দিয়ে তো ভুয়ো তথ্য বানানো আরও বেশি সহজ হয়ে গেছে। সেই জন্য আপনাদেরকে সবসময় সাবধান হয়ে থাকতে হবে, যে সব কিছু যাচাই করে দেখতে হবে যে যেটা বলছে কোনো একটা সংবাদ মাধ্যমই হোক না কেন, সেই তথ্যটা কি আদৌ সত্যি, নাকি এটা শুধুমাত্র কোনো কিছু একটা ভাবনাকে উস্কে দেওয়ার জন্য বা অন্য কিছু লাভের জন্য তারা করছে। আপনাকে সেটা ভাবতে হবে। বিতর্ক থেকে দূরে থাকুন। যদি আপনি জানেন যে এই বিতর্কে জড়ালে কোনো কিছু আপনার নতুন জ্ঞান লাভ হবে না, সেই বিতর্ক থেকে দূরে থাকুন। কেননা আপনি সেই সময়টা নিজের অনেক শিক্ষা, অনেক কিছু অন্য কিছু জিনিস শিখে আপনি সেই সময়টাকে আরও বেশি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। একো চেম্বার থেকেও দূরে থাকুন। যদি আপনি, অবশ্যই আপনাকে কোনো বন্ধু বিচ্ছেদ ঘটাতে বলছি না, কিন্তু আপনি নিজের স্বাধীন চিন্তাধারা একটা আনুন।
যে হ্যাঁ সবাই এটা বলছে, আমিও এটা ভাবছি। এইবারে আমি একটুখানি উল্টো দিকের দৃষ্টিভঙ্গিটাকে আমি একটু সেইটা নিয়ে চর্চা করে দেখি যে ওরা কেন এই রকম কথা বলছে। ওদের কথাতেও কি কোনো কিছু একটা দম আছে? ওদের কথারও কি একটা ভিত্তি আছে? প্রত্যেকটা জিনিস যেখানে আপনার নিজের খুব স্ট্রং ওপিনিয়ন আছে যে হ্যাঁ আমি এইটাই বিশ্বাস করি, সেই সেই বিষয়গুলোতেই আপনি বরং আরও বেশি উল্টো দিকের যে দৃষ্টিভঙ্গিগুলোকে নিয়ে রিসার্চ করার চেষ্টা করুন যে ওরা কেন এরকম বলছে। তাহলে আমি কি যেটা জানি সেটা সম্পূর্ণটা নয়, উল্টো দিকের চিন্তাধারাটা নিলে তবে আমার সম্পূর্ণ হবে আমার চিন্তাধারাটা। এই আমাদের এই এখনকার এই মিসইনফরমেশনের যুগে এই ধরনের আমাদের চিন্তাধারাটা করা কিন্তু খুব জরুরি। কেননা আমাদের সবাই কিন্তু চাইছে যে আমরা হয় একদিকের চিন্তাধারায় চলে যাই বা উল্টো দিকের চিন্তাধারায় চলে যাই। কেউ কিন্তু চাইছে না যে আমরা মধ্যবর্তী জায়গায় ভাসমান হয়ে থাকি। কেননা তাহলে তাদেরকে মানে এই সমস্ত বড় বড় টেক কোম্পানি, সে ফেসবুক হোক, অ্যামাজন হোক, কি যে কোনো বড় বড় টেক কোম্পানি যেগুলো আছে, সোশ্যাল মিডিয়া কোম্পানি আছে, তাহলে তাদের খুব অসুবিধা হয়ে যায় আপনার বৈশিষ্ট্যগুলোকে পিনপয়েন্ট করা, যে তাহলে এই জিনিস তার ভালো লাগে, এই জিনিস তার খারাপ লাগে। আপনি যদি মধ্যবর্তী জায়গায় ভাসেন তাহলে তারা এই সমস্ত ডেটা পয়েন্টগুলো তারা পায় না। তাদের খুব অসুবিধা হয়ে যায় যে আপনাকে তারা কী ধরনের কন্টেন্ট দেখাবে যাতে করে আপনি তাদের প্ল্যাটফর্মগুলোতে আরও বেশি স্ক্রল করতে থাকেন। এই রকম যদি আপনি নিজেকে গড়ে তুলতে পারেন যে আপনি মানে যেটা আমাদের ভূমির একটা গান ছিল না, আমি ডান দিকেও রই না, আমি বাম দিকেও রই না, আমি দুই দিকে তোই রই পরাণ জলাঞ্জলি দিয়া। আপনাকেও সেরকমই হতে হবে। কেননা সেরকম হলে তবেই একমাত্র আপনি এই পৃথিবীতে অনেক বেশি আসল জ্ঞান লাভ করতে পারবেন, যে জ্ঞান হয়তো আপনাকে কেউ প্রকাশ্যে আপনাকে বলবে না। কেননা সেই জ্ঞান যদি আপনাকে প্রকাশ্যে বলে তাহলে অনেকের ক্ষতি হয়ে যাবে। কিন্তু আপনাকেই নিজেকে সেরকমভাবে গড়ে তুলতে হবে। এই জন্যে অনেক বেশি চর্চা করতে হবে সেই রকম মনোভাব গড়ে তোলা, যেটা আমি সবসময় বলি। আপনার যে বেকার অলস যে সমস্ত কাজ যেগুলো করে যাচ্ছেন, পাতি ইনস্টাগ্রামে স্ক্রল করা, ফেসবুকে স্ক্রল করা, এই সবগুলো কমান, আসল জ্ঞানের দিকে আপনি আসুন। তাহলে আপনি দেখবেন আপনার জীবনে অনেক বেশি উন্নতি হয়েছে, আপনি অনেক অগ্রসর হয়েছেন, এবং সবচেয়ে বেশি সর্বোপরি যেটা, আপনার মনে অনেক শান্তি আসবে। আপনি বেকার তর্কে জড়াবেন না। বেকার তর্কে না জড়ালে দেখবেন আপনার মনে অনেক শান্তি আসবে, আপনার মনে অনেক যেটা ক্ল্যারিটি আছে, আপনার মনে অনেক ক্ল্যারিটি আসবে যে হ্যাঁ আমি এইবারে যেটা ভাবছি এইটা অনেকটা ঠিক। সেখানেও ডানিং ক্রুগার এফেক্ট আসতেই পারে, কখনোই আমাদের জ্ঞান সম্পূর্ণ নয়, এটা অবশ্যই এটা আপনারা সবাই জানেন। আমরা প্রখ্যাত বিজ্ঞানী আইজ্যাক নিউটনই বলেছিলেন যে আমি যতটা করেছি সেটা হচ্ছে জ্ঞানের সমুদ্রের পাশে বালুকা বেলা থেকে কয়েকগুলো নুড়ি পাথর কুড়োনো, এইটুকুই আমি পেরেছি। তো যদি স্বয়ং আইজ্যাক নিউটনে শুধুমাত্র কয়েকগুলো নুড়ি যদি কুড়োতে পেরেছেন, আমরা তো এক কণা দানা বালি পর্যন্ত আমরা সেটার যোগ্য নই। কিন্তু সেইটাতেই আমরা হয়তো ভেবে ফেলি যে আমরা অনেক কিছু জানি। সব সময় নিজেকে মনে করবেন যে আমি কিছুই জানি না, অনেক কিছু জানা বাকি আছে। তাহলে দেখবেন যে আপনি এই পৃথিবীর প্রতি দৃষ্টিভঙ্গিটা আপনার একটা যেটা মানে ট্র্যাকে থাকবে, যে আমি চোখ বন্ধ করে ফেলছি না অন্য নতুন দৃষ্টিভঙ্গির দিক থেকে। আজ এই পর্যন্তই। তাহলে ভালো লাগলে জানাবেন কমেন্টে। ধন্যবাদ।